নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি লেখা রয়েছে বোর্ডে? ঘর্ষণ, ফ্রিকশন। ঠিক আছে। তো তো এই ঘর্ষণ সম্বন্ধে তো তোমরা হয়তো আগে পড়েছো বা জানো। আজকে আবার আমরা তার ব্যাপারেই জানবো। ঠিক আছে, নতুন নতুন কিছু জানবো। ঠিক আছে, অথবা রিভাইজ করব, যেটা তোমরা বলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো কি করব, প্রথমেই আমরা ক্লাস শুরুর আগেই একটা উক্তি পড়ে নেব। দেখিনি উক্তিটি কি রয়েছে। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে এই উক্তিটি যিনি করেছেন তিনি হচ্ছেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন। তো তিনি কি উক্তিটি করেছেন? যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। এই উক্তিটিকেই আমরা একটু ব্যাখ্যা করে জানবো যে এর পিছনে কি অর্থ রয়েছে। তো বলছে যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। এর মানে হলো মানুষ তখনই কোনো নতুন কাজ বা নতুন ধারণা পরীক্ষা করতে সাহসী হয় যখন সে জানে যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। ভুল হওয়া মানেই ব্যর্থতা নয়, সেটা জানতে হবে, বরং তা শেখার একটি প্রক্রিয়া। যারা সবসময় নিরাপদ জায়গায় থাকে বা কোনো ঝুঁকি নিতে চায় না, তারা সাধারণত নতুন কিছু শিখতে বা সৃজনশীল কিছু করতে পারে না। নতুন কিছু চেষ্টা করতে গেলে কখনো কখনো ভুল হওয়াটা স্বাভাবিক। নতুন কিছু করতে গেলে কিন্তু ভুল হয়, তাই না? কিন্তু সেটা আমাদের উন্নতির পথে নিয়ে যায়। সেটা কিন্তু আমাদের উন্নতির পথে নিয়ে যায়। এটা কি আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি, দেখো। দ্য ওয়ান হু নেভার মেক্স মিস্টেক্স নেভার ট্রাইজ এনিথিং নিউ। দিস মিনস দ্যাট পিপল অনলি ডেয়ার টু ট্রাই something new when they accept that making mistakes is possible. Making mistakes is not failure. Rather, it is part of the learning process. Those who always stay in their comfort zone or avoid risks usually cannot learn or create anything new. Trying something new often involves mistakes, but these mistakes helps us improve. দুটো উদাহরণ তোমাদেরকে দেবো আমি এই বিষয়ে। তো এক নম্বর উদাহরণ হচ্ছে একজন শিল্পী, ঠিক আছে, যিনি ছবি আঁকেন, যদি নতুন চিত্রকলা বা শৈলী ব্যবহার করতে চায়। চিত্রকলা মনে হচ্ছে আঁকার, ছবি আঁকার কোনো স্টাইল, নতুন স্টাইল। হয়তো প্রথমবারে তার কাজ তেমন সুন্দর হবে না, কিন্তু ভুল করার মাধ্যমে সে শিখে আরো ভালো হয়ে উঠবে। ভুল করবে, আবার ঠিক করবে, ভুল করবে, ঠিক করবে, এইভাবে করতে করতে নতুন মানে একটা স্টাইল তৈরি করবে এবং সেটা আরো সুন্দর হবে। দু নম্বর হচ্ছে একজন ছাত্র যদি নতুন বিষয় শেখার চেষ্টা করে, তখন প্রথমবারে সে ভুল করতে পারে, কিন্তু এই ভুল তাকে শেখায় কিভাবে সঠিকভাবে সমাধান করতে হয়। ঠিক আছে। এক্সাম্পল দুটো আমি ইংরেজিতে বলে দিচ্ছি। অ্যান আর্টিস্ট ট্রাইং এ নিউ পেন্টিং স্টাইল মাইট নট ক্রিয়েট এ পারফেক্ট পিস অ্যাট ফার্স্ট, বাট থ্রু মিস্টেক্স দে লার্ন অ্যান্ড ইমপ্রুভ। দু নম্বর, এ স্টুডেন্ট লার্নিং এ নিউ সাবজেক্ট মাইট মেক মিস্টেক্স ইনিশিয়ালি। দিস মিস্টেক্স টিচ দেম হাউ টু ফাইন্ড দ্য কারেক্ট সলিউশনস। এবার মূল কথা বা মেন আইডিয়া আমরা এই উক্তি থেকে বা এই ব্যাখ্যা থেকে কি জানতে পারলাম? যে ভুল করা মানেই ব্যর্থতা নয়, বরং এটি নতুন কিছু শেখার, উন্নতি করার এবং সৃজনশীল হওয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার সাহসী পায় না। ইংরেজিতে কি বলছে? মেকিং মিস্টেক্স ইজ নট ফেলিওর, ইট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ লার্নিং, গ্রোয়িং অ্যান্ড বিং ক্রিয়েটিভ। The one who never makes mistakes never has the courage to try anything new. অর্থাৎ যে ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টাও করতে পারে না। এটাই হচ্ছে উক্তিটির মূল কথা। এরপর আমরা কি করব? এরপর আমরা চলে যাব আমাদের যে টপিক, ঘর্ষণ বল, ফ্রিকশন বা ঘর্ষণ, ফ্রিকশন। ঠিক আছে। তো এটা সম্পর্কে আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে কিন্তু পড়বো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো,
আমি এখানে স্ক্রিন শেয়ার করেছি, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। তো এখানে কি লেখা আছে? ঘর্ষণ, ফ্রিকশন। ঘর্ষণ ইংরেজিতে বলা হচ্ছে ফ্রিকশন। ওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ কিছু কিছু এখান থেকেই আমি 5টা ওয়ার্ড কিন্তু শেষে ডিকটেশন বা শ্রুতিলিখন যেটা করাবো। ঠিক আছে, আজকেও। তো ওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা করবে, বাংলা এবং ইংরেজি দুটোতে। যারা বাংলায় পারবে বাংলাতে, ইংরেজিতে যারা পারবে ইংরেজিতে। তো চলো 2 নম্বর পেজ যাই, কি রয়েছে দেখি। ঘর্ষণ কি? ঘর্ষণ জিনিসটা কি? বলছে দুটি বস্তুর সংস্পর্শে চলার সময় যে বল গতির বিরোধিতা করে তাকে ঘর্ষণ বলে। ধরো একটা টেবিলের উপরে একটা বই রেখেছি, দিয়ে আমি কি করছি, বইটাকে অল্প, একটু অল্প, মানে খুব জোরে না, হালকা ঠেললাম, পুশ করলাম হালকা। তাহলে কি হলো, বইটা কিছুটা গিয়ে আবার থেমে যাবে। এবারে প্রশ্ন এখানে আসছে যে বইটা কিছু দূর গিয়ে কেন থেমে গেল, এগিয়ে গেল না কেন, আরো খানিকটা, বা চলতেই কেন থাকলো না? এটা হচ্ছে প্রশ্ন। তার উত্তর হচ্ছে এই ঘর্ষণ বল। কারণ কি, না এই টেবিল এবং এই বইয়ের মধ্যে একটা ঘর্ষণ কাজ করছে, একটা ঘর্ষণ বল, একটা বল কাজ করছে। সে বলটার নামই হচ্ছে ঘর্ষণ বল বা ঘর্ষণ। কি, না দুটি বস্তু সংস্পর্শে চলার সময়, যেমন টেবিলের উপর দিয়ে বইটাকে আমি চালনা করছি, চালাচ্ছি, যে বল গতির বিরোধিতা করে, অর্থাৎ বলটা হচ্ছে গতির বিরোধিতা, এগেনস্টে যায়। ঠিক আছে, অর্থাৎ বইটাকে ঠেলতে বা যেতে সাহায্য করে না, বইটাকে থামতে সাহায্য করে। এটা মনে রাখতে হবে। ঘর্ষণ বল হচ্ছে গতির বিরোধিতা বল, তাকে বলছে ঘর্ষণ বল। আশা করছি বুঝতে পেরেছো, যে একটা টেবিলের উপর একটা বই রাখলাম, বইটাকে আমি ঠেলার চেষ্টা করলাম, কিন্তু বইটা কিছু দূর গিয়ে থেমে গেল। প্রশ্ন এখানে যে কেন থামলো বইটা, বইটা কেন আরো কিছুটা এগিয়ে গেল না, বা বইটা এগিয়ে যেতে থাকলো না কেন? কারণই হচ্ছে ঘর্ষণ বল। কারণ টেবিলের সাথে বইয়ের, টেবিলের উপরি পৃষ্ঠের সাথে বইয়ের নিচের যে পৃষ্ঠটা, যেখানে টেবিলটা স্পর্শ হয়ে আছে, টাচ হয়ে আছে, সেখানে ওদের ঘষা খাচ্ছে, যেটা বাংলায় বলা হয়। ঠিক আছে, স্পর্শ করে আছে বলে ঘষা খাচ্ছে, ঠিলছি বলে। তখন কি করছে, ওই টেবিলটা বইটাকে থামাবার চেষ্টা করছে। ঠিক আছে, উল্টো দিকে বল গতির কোন দিকে, বিপরীত দিকে বিরোধিতা করে, বিপরীত দিকে ওকে থামানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে ঘর্ষণ বল বা ঘর্ষণ। ঠিক আছে, বুঝতে পারলে আশা করছি। 2 নম্বর পেজে যেটা ছিল ঘর্ষণ কি সেটা। এরপর আমরা যাব 3 নম্বর পেজে, কি রয়েছে দেখি। ঘর্ষণের কারণ কি? দুটো ঘর্ষণের কারণ এখানে দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের বলবো। অর্থাৎ ঘর্ষণ কেন হয়, ঠিক আছে। এবং এখানে আমি বলেও দেব যে ঘর্ষণ না হওয়ার কারণ কি হতে পারে। যেমন বলছে 1 নম্বর, বস্তুর পৃষ্ঠ মসৃণ নয়। যদি একটা, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একটা এবড়ো খেবড়ো রাস্তাতে তুমি যদি সাইকেল চালাও, সেখানে সাইকেল চালাতে তোমার বেশি কষ্ট হবে, না একটা মসৃণ রাস্তাতে তুমি যদি সাইকেল চালাও, সেখানে তোমার সাইকেল চালাতে বেশি কষ্ট হবে? অবশ্যই এবড়ো খেবড়ো রাস্তায়, যেখানে উঁচু নিচু, পাথর টাথর বেরিয়ে আছে, সেখানে তোমার সাইকেল চালাতে বেশি কষ্ট হবে। কারণ কি, কারণ হচ্ছে সেখানে সাইকেলের চাকাটাকে ওই এবড়ো খেবড়ো রাস্তাগুলো কি করছে, বাধা সৃষ্টি করছে, এগুলোর জন্য বাধা সৃষ্টি করছে। কিন্তু যদি ওটা সমান রাস্তা হতো, সরি, তাহলে কি হতো, অতটা বাধা সৃষ্টি করতে পারতো না। এখানেও সেটা ঠিক এরকমই, যে বস্তুর পৃষ্ঠ মসৃণ নয়, যখন কোনো একটি বস্তুর, সেটা রাস্তা হোক, টেবিল হোক, যে কোনো কিছু হোক না কেন, মাটি হোক, সেই সেই পৃষ্ঠটা, পৃষ্ঠ বলতে উপরের পিঠটা, হ্যাঁ, আর যদি মসৃণ নয়, যদি মসৃণ না হয়, তাহলে সেখানে ঘর্ষণ হবে। তোমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছ না যে টেবিলটার উপরটা মসৃণ, বা আমরা যেখানে পা দিচ্ছি, যেটা সান বা মাটি বলতে পারো, সেটা মসৃণ তোমার মনে হচ্ছে চোখে থেকে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে সেখানেও কিন্তু কি হয়, সেখানেও কিন্তু খসখসে সেই জায়গাটাও। তাই ঘর্ষণ সৃষ্টি করার
কারণ হচ্ছে একটা, পৃষ্ঠটা মসৃণ হলে হবে না, অমসৃণ হতে হবে। 2 নম্বর বলছে উঁচু নিচু অংশ একে অপরের সাথে আটকে যায়। 2 নম্বর কি বলছে, উঁচু নিচু অংশ হতে হবে। উঁচু নিচু অংশ হলে কি হবে, যেমন ওই সাইকেলের উদাহরণটা দিয়ে বললাম, উঁচু নিচু অংশ হলে ঘর্ষণ বেশি হবে, অর্থাৎ বস্তুটাকে গতির বিরোধিতা করতে সাহায্য করবে, অর্থাৎ গতিটাকে কমাতে সাহায্য করবে, থামিয়ে দেবে। তাহলে ঘর্ষণ কিন্তু এইভাবে হয়। ঘর্ষণের কারণ এই দুটো, অমসৃণ পৃষ্ঠ হতে হবে, উঁচু নিচু হতে হবে, এবড়ো খেবড়ো হতে হবে। এবার তো একটু ভালো করে ভাবো, যখন কি হয়, মার্বেল পাথরের যখন কোনো কিছু থাকে, বাথরুম টাথরুম বা যে কোনো আমাদের মেঝেগুলো বারান্দাগুলোতে মার্বেল পাথর থাকে, এবং সেটা কি হয়, যদি একটু জল পড়ে যায়, স্লিপ খেয়ে যায়, পড়ে যায়, পা পিছলে যায়। কেন? কারণ মার্বেল পাথরের পৃষ্ঠটা মসৃণ, অতটাও, ঠিক আছে, অমসৃণ নয়, খসখসে নয়, মসৃণ। তাই সেখানে জল বা তেল বা পিচ্ছিল পদার্থ কিছু পড়ে থাকলে সেটাতে স্যাট করে স্লিপ কেটে যায়। তাহলে বুঝতে পারছো, ঘর্ষণ যদি না থাকতো তাহলে কি কি হতো, আমরা রাস্তায় হেঁটে যেতে পারতাম না, স্লিপ কেটে কেটে পড়ে যেতাম, যেমন মার্বেলের উপরে পড়ে যায়। মার্বেল পাথরের উপর একটু জল পড়ে থাকলেই পড়ে যায়। কিন্তু রাস্তায় এত জল পড়ে থাকে, এত কাদা থাকে, এত কিছু থাকে, আমরা কি পড়ে যাই? পড়ে যায় না। এত বৃষ্টি পড়ে তাও কিন্তু আমরা রাস্তায় পড়ে যাই না, কারণ কি, ঘর্ষণ বলের কারণে। তাহলে এখানে বুঝতে পারলে ঘর্ষণ বল কতটা দরকার। আস্তে আস্তে আরো জানবো। 4 নম্বর পেজে দেখবো কি রয়েছে, ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণের 3টে প্রকারভেদ রয়েছে। 1 নম্বর হচ্ছে স্থির ঘর্ষণ, অর্থাৎ একটা টেবিলের উপর একটা বই নামিয়ে রেখেছি, ঠিক আছে, তাহলে বইটা নড়াচড়া করছে না কেন? তোমরা বলবে বইটা হচ্ছে তো জড় বস্তু, তাহলে নড়াচড়া করবে কেন? একদমই ঠিক। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই যে বস্তুটাকে আমি ঠেলবো, তার আগে পর্যন্ত যে বল, সেটা হচ্ছে স্থির ঘর্ষণ বল, ঠিক আছে। ঠেলবো বস্তুটা, অর্থাৎ বইটাকে ঠেলবো, সে যে চলবে, ঠিক আছে, টেবিলটার উপর থেকে চলবে, সেটা হচ্ছে তার আগের মুহূর্তটা, ঠিক আছে, সেটা হচ্ছে স্থির ঘর্ষণ বল। যখন একটা বস্তুর উপরে আরেকটা বস্তু সোজা বসায়, একটা বস্তুর উপরে আরেকটা বস্তু নামানো আছে, ঠিক আছে, রাখা আছে, সেটা হচ্ছে স্থির ঘর্ষণ, কোন রকম মোশন নাই, সেটা হচ্ছে স্থির ঘর্ষণ। 2 নম্বর হচ্ছে গতিশীল ঘর্ষণ, অর্থাৎ এই যে বইটাকে ঠেললাম, সাইকেল চালাচ্ছি, এগুলো সব গতিশীল ঘর্ষণ। আরেকটা হচ্ছে তরল ঘর্ষণ। তাহলে এই দুটো বেশি করে ভালো করে মনে রাখবে, ঠিক আছে। ঘর্ষণের একটা হচ্ছে স্থির ঘর্ষণ আর একটা হচ্ছে গতিশীল ঘর্ষণ, আরো কিছু ঘর্ষণ আছে যেগুলো আমি তোমাদের একটু একটু করে পরে বলবো। তরল ঘর্ষণটা মনে রাখবে, অত ইম্পর্টেন্ট নয়। স্থির ঘর্ষণ, গতিশীল ঘর্ষণ আর তরল ঘর্ষণ, ঠিক আছে, এই 3টে হচ্ছে ঘর্ষণের প্রকারভেদ। আরো কয়েকটা আছে, আমি বলছি। 5 নম্বর পেজে চলে যায়, ঘর্ষণের পরিমাপ কিভাবে করতে হয়। সবকিছুর একটা পরিমাপ, আমাদের সায়েন্স মানে হচ্ছে পরিমাপ, মেজারমেন্ট, ঠিক আছে। তাহলে সেখানে ঘর্ষণের পরিমাপ কিভাবে হয়, ঘর্ষণ একটি বল, তার একক হচ্ছে নিউটন, যাকে এন দিয়ে, বড় হাতের ইংরেজির এন দিয়ে প্রকাশ করা হয়। এবং ঘর্ষণ বল পরিমাপ করা হয় স্প্রিং ব্যালেন্স যন্ত্র দিয়ে। তোমরা এর আগেও জেনেছো, স্প্রিং ব্যালেন্স একটা যন্ত্র যার সাহায্যে ঘর্ষণ বল পরিমাপ করা হয়ে থাকে, এবং তার এককটা কি, একক হচ্ছে নিউটন, বড় হাতের এন ইংরেজিতে। তাহলে ঘর্ষণের পরিমাপ বুঝতে পেরেছো, ঘর্ষণের পরিমাপটা, মেজারমেন্ট অফ ফ্রিকশন। এরপর আমরা চলে যাব নেক্সট পেজ, 6 নম্বর পেজে, ঘর্ষণের সুবিধা কি কি। এই যে বললাম, আমরা রাস্তায় হাঁটছি, জল পড়ে রয়েছে, তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু পড়ছি না, এত বৃষ্টি পড়ছে তা পড়ছি না, কিন্তু একটা মার্বেলের উপর একটু জল পড়ে রয়েছে, সেখানে পা দিলাম, স্লিপ খেয়ে যাচ্ছি। কেন? ঘর্ষণ বলের কারণে। তাই হাঁটা, লেখা, ঠিক আছে, এই যে পেন ঘষে ঘষে আমরা খাতাতে লিখছি, যদি খাতার উপর পৃষ্ঠটা এবং পেনের মুখটার মধ্যে যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে কিন্তু লেখা পড়তো না, যতই তুমি কালি ভরো। তারপরে গাড়ি চলা সম্ভব হচ্ছে, সবই কিন্তু কিসের কারণে, সবই কিন্তু হচ্ছে কোনো বরফের উপর দিয়ে, যখন বরফের দেশ, ঠিক আছে, পুরো বরফ আছে, মসৃণ বরফ, তার উপর দিয়ে সাইকেল করতে পারবে, চালাতে পারবে? পারতে পারবে না, সেখানে স্কেটিং করতে হয়, তাই না? তো এই যে হাঁটা, লেখা, গাড়ি চালানো, এগুলো সব সম্ভব হচ্ছে কিন্তু ঘর্ষণের ফলে, এগুলো হচ্ছে ঘর্ষণের সুবিধা।
আর ঘর্ষণের অসুবিধা কি রয়েছে দেখো, লাস্ট পেজ। ঘর্ষণের অসুবিধা হচ্ছে শক্তি অপচয় হয়, যত বেশি ঘর্ষণ তত বেশি শক্তি অপচয়। যন্ত্র ক্ষয়, ঠিক আছে, কোনো মেশিন, ঠিক আছে, যন্ত্র হচ্ছে যেমন সাইকেলের চাকা, টায়ার, ঠিক আছে, চালিয়ে 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 ঘষে ঘষে পাতলা হয়ে যাচ্ছে, সেটাও একটা যন্ত্র। তাহলে সাইকেলটা ক্ষয়ে যাচ্ছে, সাইকেলের চাকাটা। শক্তি অপচয় হচ্ছে, এবড়ো খেবড়ো বেশি হলে শক্তি অপচয় হবে, সাইকেল চালাতে কষ্ট হবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণের অসুবিধাও আছে, সুবিধাও আছে। তাহলে আশা করছি ঘর্ষণের সম্পর্কে, অর্থাৎ ফ্রিকশন সম্পর্কে তোমরা আপাতত যা যা পড়ালাম সেগুলো মনে রাখবে এবং বুঝতে পেরেছো। এরপর আমরা ঘর্ষণটা একটু দেখে নেব। 1 মিনিট। হ্যাঁ, এরপর ঘর্ষণটা আমরা সিমুলেশনের সাহায্যে দেখে নেব যে ঘর্ষণ অ্যাকচুয়াল কিভাবে হয়। দেখো, এখানে একটা রোবট আছে, রোবটটাকে দিয়ে আমি 50 কেজি ভরের এই বাক্সটাকে ঠেলা করাবো। দেখি, ঠিলি। দেখো ঠিলছে, 100 নিউটন বল প্রয়োগ করেছে, কিন্তু এখনো অবধি কিন্তু 50 কেজি ভরের এটা সরছে না। তাহলে কত কিছুতে যাবে? এই 92 নিউটন বল প্রয়োগ করেছে। ফ্রিকশন ফোর্স কত? একটু পজ করে তোমাদের দেখায়। দেখো, আমি এটা দাঁড় করিয়ে দিয়েছি। অ্যাপ্লাই ফোর্স হচ্ছে 150 নিউটন, নিউটন দিয়ে বল প্রকাশ করা হয়, ঘর্ষণ বল বললাম। তো এই মানুষটা এই বাক্সটার উপরে 150 নিউটন বল প্রয়োগ করছে। এবার ফ্রিকশন ফোর্স কত? ফ্রিকশন ফোর্স মানে এই যে মাটিটা রয়েছে যেখানে বাক্সটা নামানো, এবং এই মাটিটার সাথে বাক্সটার এই নিচের পৃষ্ঠটার ফ্রিকশন ফোর্স অর্থাৎ ঘর্ষণ বল কত? 92 নিউটন, 92 নিউটন। ঠিক আছে, এবং সাম অফ ফোর্সেস 98 নিউটন। ঠিক আছে, দেখি কি হচ্ছে। দেখো এরপর যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি স্পিডটা একটু বাড়িয়ে দিই, আরো বল প্রয়োগ করে দিলাম, 200 নিউটন বল প্রয়োগ করে দিলাম। দেখো একটা সময় পর কি হবে, এই রোবটটা কিন্তু এই বাক্সটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর কি হচ্ছে, বাক্সটা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, দেখো স্পিড কমছে আস্তে আস্তে। বাক্সটার স্পিড কিন্তু এখানে কমছে, তোমরা দেখতে পাবে, স্পিড মিটার আমি দিয়েছি। আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে বাক্সটা দাঁড়িয়ে যাবে। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, যে এই বাক্সটা কেন দাঁড়িয়ে গেল? বাক্সটা কেন দাঁড়িয়ে গেল? দেখো, একদম পুরো দাঁড়িয়ে গেল। বলো তো, বাক্সটা কেন দাঁড়িয়ে গেল? একদমই তাই, কারণ একটাই, সেটা হচ্ছে ঘর্ষণ বল। যখনই যখনই এই মানুষটা, প্রথম থেকে দেখায়, এই রোবটটা এই বাক্সটাকে ঠেলছিল, ততক্ষণ অব্দি কি হচ্ছিল? ততক্ষণ অব্দি কিন্তু এই মাটিটা বাক্সটার উপর ঘর্ষণ বল ক্রিয়া করতে পারছিল না। কারণ কি? কারণ হচ্ছে এই বাক্সটার এবং এই মাটিটার মধ্যে ঘর্ষণ বল কত? 92 নিউটন। আর এই মানুষটা বল প্রয়োগ করছে কত? 150 নিউটন। ভালো করে বুঝবে, মাটিটার সাথে বাক্সটার মাটিটার সাথে বাক্সটার ঘর্ষণ বল হচ্ছে 90 নিউটন, 92 নিউটন। তো 92 নিউটনের থেকে বেশি যখনই বল প্রয়োগ করছে এই মানুষটা, তখনই 150 নিউটন বল প্রয়োগ করছে, বেশি বল প্রয়োগ করছে, তখনই কি হচ্ছে, বাক্সটা চলতে শুরু করছে। যদি 90 নিউটনও বল প্রয়োগ করে এই মানুষটা এই বাক্সটার উপর, তাহলে কিন্তু চলবে না। কারণ কি? মাটিটার সাথে বাক্সটার ঘর্ষণ বল হয়েই আছে প্রথম থেকে, মানে স্থির ঘর্ষণই হচ্ছে 92 নিউটন, দাঁড়িয়েই আছে ঘর্ষণ বল 92 নিউটনে। অর্থাৎ 92 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করবে, তবেই এ সরবে বাক্সটা। ঠিক আছে, 92 থেকে বেশি বল প্রয়োগ করছে। এবার দেখো, যাওয়ার সময় কি করলো, যেতে যেতে একটা সময়ের পর এই মানুষটা বাক্সটাকে ছেড়ে দিল, ব্যাস, ছেড়ে দিল। দেখো স্পিড আবার কমতে থাকছে বাক্সটার। প্রশ্ন হচ্ছে এখানে কেন কমছে? যখনই ছেড়ে দিল তখন এই দিকে ফোর্স আর কোনো নেই, গতির বিরোধিতা হচ্ছে এখানে, অর্থাৎ ফ্রিকশন ফোর্স। দেখো দুটো অ্যারোই হচ্ছে এই দিকে, অর্থাৎ তখন
এই মাটিটা বাক্সটার উপর ঘর্ষণ বল প্রয়োগ করছে, কারণ কি তখন আর বাক্সটার উপরে মানুষটা বল প্রয়োগ করছিল না, তাই তাই কিন্তু একটা জায়গায় যাওয়ার পর থেমে গেল। এই কারণেই কিন্তু সে টেবিলের উপরে বইটাকে রেখে দেওয়ার ঠেলার পরে, মানে ঠেললাম যখন, পুশ করলাম যখন, তখন একটু গিয়েই এগিয়ে যায়, সরি একটু গিয়েই থেমে যায়। ঠিক আছে, এর কারণই হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো ঘর্ষণ বল জিনিসটা কি, মানে এখান থেকে কিছুটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। এরপর এই যে যা যা আমরা পড়লাম, এটা থেকে আমরা একটা কি করব, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি জিজ্ঞাসা করব তোমাদেরকে, অর্থাৎ 5টা কি 6টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, সেগুলোর উত্তর তোমাদেরকে একটু দিতে হবে। অর্থাৎ মানে তোমরা কতটা বুঝতে পারলে সেটা আমি জানতে পারবো। দেখি তাহলে শুরু করি। দেখো লেখা আছে ঘর্ষণ ও তার পরিমাপ। দেখো প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য, প্রশ্ন রয়েছে ঘর্ষণ কি, হোয়াট ইজ ফ্রিকশন। অপশন এ চলার দিকে বল, এ ফোর্স ইন দ্য ডিরেকশন অফ মোশন। অপশন বি গতির বিপরীত দিকে কাজ করা বল, এ ফোর্স দ্যাট অপোজেস মোশন। অপশন সি আকর্ষণ বল, এ ফোর্স অফ অ্যাট্রাকশন। অপশন ডি চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। তাহলে ঘর্ষণ বলের সংজ্ঞাতে বা ঘর্ষণের সংজ্ঞাতে তোমরা কি পড়েছিলে? ঘর্ষণ চলার দিকে সাহায্য করে, অর্থাৎ চলতে সাহায্য করে, নাকি গতির বিপরীত দিকে কাজ করে, নাকি আকর্ষণ বলের মতো কাজ করে, নাকি চৌম্বক বলের মতো কাজ করে, বলো তো। উত্তর হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করা বল, এ ফোর্স দ্যাট অপোজেস মোশন। একদম ঠিক। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, ইন হুইচ ডিরেকশন ডাজ ফ্রিকশন অ্যাক্ট। অপশন এ গতির দিকে, ইন দ্য ডিরেকশন অফ মোশন। অপশন বি ওপরের দিকে, আপওয়ার্ড। অপশন সি গতির বিপরীত দিকে, অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। অপশন ডি নিচের দিকে, ডাউনওয়ার্ড। বলো একটু, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির দিকে, উপরের দিকে, গতির বিপরীত দিকে, না নিচের দিকে? উত্তর হচ্ছে গতির বিপরীত দিকে, অপশন সি অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন দেখি তোমাদের জন্য কি রয়েছে, নিচের কোনটি ঘর্ষণের কারণ, হুইচ অফ দ্য ফলোইং কজেস ফ্রিকশন। অপশন এ বস্তুর রং, কালার অফ অবজেক্টস। অপশন বি বস্তুর পৃষ্ঠের উঁচু নিচু ভাব। ঠিক আছে, ইরেগুলারিটিস অফ সারফেসেস। নাকি অপশন সি বস্তুর আকার, শেপ অফ অবজেক্টস। অপশন ডি বস্তুর তাপমাত্রা, টেম্পারেচার অফ অবজেক্টস। কোনটা বলো, নিচের কোনটি ঘর্ষণের কারণ, বস্তুর রং, বস্তুর পৃষ্ঠের উঁচু নিচু ভাব, বস্তুর আকার, না বস্তুর তাপমাত্রা? উত্তর হচ্ছে অপশন বি বস্তুর পৃষ্ঠের উঁচু নিচু ভাব। দেখি ঠিক না ভুল? একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন, বস্তু চলা শুরু করার আগে যে ঘর্ষণ কাজ করে তাকে কি বলে? দ্য ফ্রিকশন দ্যাট অ্যাক্টস বিফোর মোশন স্টার্টস ইজ কল্ড। অপশন এ গতিশীল ঘর্ষণ, কিনেটিক ফ্রিকশন। অপশন বি তরল ঘর্ষণ, ফ্লুইড ফ্রিকশন। অপশন সি স্থির ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। অপশন ডি রোলিং ঘর্ষণ, রোলিং ফ্রিকশন। বলো। এর উত্তর হচ্ছে অপশন সি স্থির ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। একদম ঠিক। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন ঘর্ষণটি সবচেয়ে কম, হুইচ টাইপ অফ ফ্রিকশন ইজ দ্য লিস্ট।
অপশন এ স্থির ঘর্ষণ স্ট্যাটিক ফ্রিকশন, অপশন বি স্লাইডিং ঘর্ষণ স্লাইডিং ফ্রিকশন, অপশন সি রোলিং ঘর্ষণ রোলিং ফ্রিকশন, অপশন ডি তরল ঘর্ষণ ফ্লুইড ফ্রিকশন। এর উত্তর হচ্ছে অপশন সি রোলিং ঘর্ষণ। ঠিক আছে, দেখি উত্তরটা ঠিক না ভুল। একদম ঠিক। দেখো এখানে তোমরা গেম কমপ্লিট, পাঁচটার মধ্যে পাঁচটায় উত্তর দিয়ে ফেলেছো। উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। এরপর আমরা কি করব? এরপর আমরা ডিকটেশন বা যেটাকে শ্রুতি লিখন বলা হয় সেটা করব। এইভাবে লিখে নাও। আজকে আর বলছি না কেমন করে কি লিখতে হয়, আশা করছি তোমরা জানো কেমন করে কি লিখতে হয়। তাও বলে দিচ্ছি, প্রথমে ওপর খাতা নেবে, খাতার একটা পেজে প্রথমেই বাঁ দিকে ওপরে নিজের নাম লিখবে, রোল নাম্বার লিখবে, গ্রেড অর্থাৎ তোমাদের ক্লাস লিখবে, কোন ক্লাসে পড়ো এবং ক্লাসের পাশে কোন সেকশনে পড়ো। যদি এ সেকশন এ, বড় হাতের এ, যদি বি সেকশন হয় বড় হাতের বি, এবং সি সেকশন হয় বড় হাতের সি, সেরকম করে লিখবে। আর যদি সেকশন ভাগ করা না থাকে তোমাদের স্কুলে, কোনো অসুবিধা নেই, লেখার দরকার নেই, শুধু ক্লাস 8 লিখে দেবে। রোল নাম্বার নিজেদের নিজেদের অ্যাটেন্ডেন্সের রোল নাম্বার লিখে দাও, এবং নাম নিজেদের নিজেদের নাম লেখো। দিয়ে এরকম করে 1 2 3 4 5 সিরিয়াল নাম্বার লেখো, 5 অব্দি। কারণ আমি 5টা বাংলাতে বলবো, 5টা ইংরেজিতে বলবো, তোমাদেরকে যে যেটা পারবে সেটা লিখবে। কেউ যদি বাংলাতে লিখতে পারো তাহলে 5টাই বাংলাতে, কেউ যদি ইংরেজিতে পারো তাহলে 5টাই ইংরেজিতে লিখবে, বাংলা ইংরেজি মিশিয়ে লিখবে না। এবং টপিকটা থাকবে, এই 5টায় থাকবে কিসের উপর? আমাদের এই ফ্রিকশন, ঘর্ষণ, যে বল পড়লাম আজকে, তার উপরে 5টা ওয়ার্ড থাকবে। তাহলে শুরু করি, লেখো। 1 নম্বর হচ্ছে বাংলায় ঘর্ষণ, ইংরেজিতে ফ্রিকশন। বাংলায় ঘর্ষণ, ইংরেজিতে ফ্রিকশন। বাংলায় ঘর্ষণ, ইংরেজিতে ফ্রিকশন। আশা করছি হয়ে গেছে। 2 নম্বর লেখো, ইংরেজিতে সারফেস, বাংলায় পৃষ্ঠ। ইংরেজিতে সারফেস, বাংলায় পৃষ্ঠ। ইংরেজিতে সারফেস, বাংলায় পৃষ্ঠ। আশা করছি 2 নম্বরটাও হয়ে গেছে। 3 নম্বরটা লিখে ফেলো এবার। 3 নম্বর, ইংরেজিতে ফোর্স, বাংলায় বল। ইংরেজিতে ফোর্স, বাংলায় বল। ইংরেজিতে ফোর্স, বাংলায় বল। তো হয়ে গেছে আশা করছি 3 নম্বরটা। এরপর আমরা চলে আসবো 4 নম্বর। 4 নম্বরে লেখো, ইংরেজিতে মোশন, বাংলায় গতি। ইংরেজিতে মোশন, বাংলায় গতি। ইংরেজিতে মোশন, বাংলায় গতি। লেখো লেখো লেখো, ইংরেজিতে মোশন, বাংলায় গতি। আশা করছি হয়ে গেছে 4 নম্বরেরটা। এরপর লাস্ট 5 নম্বর লেখো, ইংরেজিতে নিউটন, বাংলাতেও নিউটন। ইংরেজিতে নিউটন, বাংলাতেও সেটা নিউটন। ইংরেজি বাংলা দুটোতেই একই উচ্চারণ, নিউটন। লেখো, ইংরেজিতে নিউটন, বাংলাতেও নিউটন। আশা করছি তোমরা 5টা ডিকটেশন বা শ্রুতি লিখন লিখে ফেলেছো, এবং আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। এবং কোনো রকম যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, জানাবে। এবং যে ডিকটেশন গুলো লিখলে সেটা তোমাদের টিচার্সদের বলবে আমাদের ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিতে।
ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজ ক্লাস এতটা অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।